আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে হিসাব বিজ্ঞানের খুবই ইন্টারেস্টিং একটি টপিক শিখতে যাচ্ছে। তো এইটি কিন্তু হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভাইরাল একটা টপিক। তো যে তুমি তো হিসাব বিজ্ঞানে পড়ো, তুমি তো বলো তো হিসাব চক্র কয়টি? এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায় যে হিসাববিদরা সবসময় করেই থাকে। বা তোমরা যখন পরীক্ষা শেষ করে যখন চাকরি পরীক্ষা দিতে যাবে বা ভাইবা ফেস করবে, তখন কিন্তু ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি করে থাকে। ঠিক আছে? যে হিসাব চক্র কি? তাইলে তুমি হিসাব বিজ্ঞান পড়তেছো, হিসাব চক্র যদি না জানো তাহলে কিন্তু তোমার হবে না। হিসাব চক্র মোট কয়টি? ১০টি। ১০টি হিসাব চক্র রয়েছে। ১ নাম্বার হলো লেনদেন শনাক্তকরণ, ২ নাম্বার হলো লেনদেন বিশ্লেষণকরণ, ৩ নাম্বার হলো জাবেদাভুক্তকরণ, ৪ নাম্বার হলো খতিয়ান স্থানান্তরকরণ, ৫ নাম্বারে হলো রেওয়ামিল প্রস্তুতকরণ, ৬ নাম্বারে হলো সমন্বয় দাখিলা, তারপরে হলো কার্যপত্র, যেটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। এই ধাপটা কিন্তু না করলেও চলে। এটা একটা ঐচ্ছিক ধাপ। ঠিক আছে? তারপরে আর্থিক বিবরণী হিসাব চক্রের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এরপরে সমাপনী দাখিলা এবং সমাপনী পরবর্তী রেওয়ামিল। এই ১০টি হিসাব চক্র রয়েছে। তো এই ১০টি হিসাব চক্রের আমাদের প্রথম হিসাব চক্র। হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? এটা কিন্তু প্রশ্নে আসে। হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। তো লেনদেন শনাক্তকরণ কি ভাবে করব? হিসাব চক্রের প্রথম কাজ হবে লেনদেন হইছে কিনা এইটা আগে শনাক্তকরণ করব। তো কিভাবে? লেনদেন হতে হলে তো কোনো একটা ঘটনা ঘটতে হবে, তাই না? ওই ঘটনার মধ্যে যদি ওই ঘটনাটাকে আর্থিক অঙ্কে পরিমাপ করা যায় এবং হিসাব সমীকরণে কোনো উপাদানের প্রভাব পড়ে, তাহলে লেনদেন হবে। তাইলে ঘটনাকে বিশ্লেষণ করে আগে লেনদেন শনাক্তকরণ করব। ঠিক আছে? তাইলে দেখো, এই যে ঘটনাকে বিশ্লেষণ করবে। লেনদেন শনাক্তকরণ কি করে? ঘটনাকে বিশ্লেষণ করে। ঠিক আছে? এরপরে ২ নাম্বার হলো ২ নাম্বার ধাপটি হলো লেনদেন বিশ্লেষণ। তাহলে লেনদেন কিভাবে বিশ্লেষণ করতে হয়? যখন লেনদেনটা শনাক্তকরণ হবে, তারপরে এটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে এর মধ্যে কয়টি হিসাব খাত রয়েছে বা কি, কি হিসাব খাত রয়েছে সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। যেমন ৳৫,০০০ টাকার একটি যন্ত্রপাতি কেনা হলো। এই ক্ষেত্রে ৳৫,০০০ টাকার যন্ত্রপাতি একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে ৳৫,০০০ টাকা। অপরদিকে ৳৫,০০০ টাকা নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে এখানে আরেকটি সম্পদ কমে গেছে। তাহলে এখানে ২ টা হিসাব তৈরি হয়েছে। একটি হলো যন্ত্রপাতি হিসাব, আরেকটি হলো নগদান হিসাব। এই যে ৳৫,০০০ টাকার যন্ত্রপাতি কেনা হলো, এটা যে লেনদেন ১ম ধাপে আমি শনাক্তকরণ করলাম। তারপরে এই লেনদেনটাকে বিশ্লেষণ করে আমি পাইলাম ২ টি হিসাব। কয়টি হিসাব পাইছি? ২ টি হিসাব। একটি হলো আসবাবপত্র হিসাব, আরেকটি হলো নগদান হিসাব। এই ২ টি হিসাব আ যে বিশ্লেষণ করা হলো, এটি হলো লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে? এরপর ৩ নাম্বার ধাপ হলো আ এই যে লেনদেনটাকে যে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে এটাকে জাবেদাভুক্তকরণ করতে হবে। ৩ নাম্বার ধাপের নাম কি? জাবেদাভুক্তকরণ। তাইলে জাবেদাভুক্তকরণ কি? হিসাব চক্রে এই যে লেনদেন বিশ্লেষণ করে যে হিসাব খাতগুলো বের হয়, সেই হিসাব খাতগুলোকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে লিখতে হয়। তাইলে জাবেদাভুক্ত কি? জাবেদা বই এটি হিসাবের প্রাথমিক বই, যেটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম। এটি ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করবে এবং তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করবে। ঠিক আছে? তাহলে জাবেদাভুক্তকরণের সময় কি করতে হবে? আ ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে এবং তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ ১০ তারিখের লেনদেন ১ম এ বসাবা, তারপরে ১ তারিখের লেনদেন পরে বসাবা, এভাবে হবে না। ধারাবাহিকভাবে ১, ২, ৩, ৪ এভাবে ধারাবাহিকভাবে তারিখের ক্রম অনুসারে বসাইতে হবে। তবে ১ এর পরে ২ তারিখ নাও থাকতে পারে। ১ এর পরে ১০ তারিখ আছে। তাহলে ১০ তারিখ বসাও, তারপরে ১৫ তারিখ বসাইতে হবে। বাট ১ এর পরে তো ১৫ আগে বসাইলা, তারপরে ১০ তারিখ দিলা, এটা হবে না। ঠিক আছে? এটাকে বলা হয় তারিখের ক্রম। মানে ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। ঠিক আছে? তাইলে ৩ নাম্বার ধাপ চলে গেল আমাদের জাবেদাভুক্তকরণ। ৪ নাম্বার ধাপ কি? খতিয়ান স্থানান্তরকরণ। এই যে জাবেদায় যে আমরা ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে যে লিপিবদ্ধ করলাম, এগুলোকে প্রত্যেকটা হিসাবকে আলাদা, আলাদা শিরোনামে লিপিবদ্ধ করতে হবে। যেমন যন্ত্রপাতি হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এগুলোকে আলাদা, আলাদা হিসাবে শিরোনাম আলাদা, আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা। ঠিক আছে? লিপিবদ্ধ করাটা হলো খতিয়ান স্থানান্তরকরণ। ঠিক আছে? এটি কিন্তু হিসাবের একটি পাকা বই। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এগুলো আমি আগে পড়াইছি। এই জিনিসগুলো বিস্তারিত বোঝানোর কারণটাই হলো যে তোমরা ইন ফিউচারে যেন
কোনো কোশ্চেনের সম্মুখীন হলে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিতে পারো, এবং তোমাদের এমসিকিউ কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে, এই এমসিকিউ গুলা যেন নির্ভুলভাবে দিতে পারো, এই জন্যই বিস্তারিত বোঝানো। এরপরে রেওয়ামিল প্রস্তুতকরণ, ঠিক আছে, এটি হলো 5 নাম্বার ধাপ, হিসাব চক্রের 5 নাম্বার ধাপ রেওয়ামিল প্রস্তুতকরণ। আরেকটি জিনিস বলে দিই, হিসাব চক্রের যে 10টি ধাপ রয়েছে, এই 10টি ধাপই কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো মুখস্থ করতে হবে, কারণ এমসিকিউ তো অনেক সময় বলে হিসাব চক্রের ষষ্ঠ ধাপ কোনটি, বা হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি, বা হিসাব চক্রের কোন ধাপকে ঐশ্বিক ধাপ বলা হয়, এগুলো কিন্তু প্রশ্নে আসে। তার মানে তোমার এই চক্রটা, এই হিসাব চক্রটা 10টা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাইলে 5 নাম্বার ধাপ হলো রেওয়ামিল প্রস্তুতকরণ। রেওয়ামিল প্রস্তুতকরণ কেন করতে হয়? নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা সেগুলো যাচাই করতে হবে। আর এই রেওয়ামিলটা কিভাবে প্রস্তুত করব? এই যে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে। তাইলে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। কেন প্রস্তুত করা হয়? হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য। হ্যাঁ, এখন রেওয়ামিল প্রস্তুত করলে শেষ, কাজ শেষ। কিন্তু সমন্বয়, এরপরে 6 নাম্বার ধাপে এসে সমন্বয় দাখিলা দিতে হবে। সমন্বয় দাখিলাগুলো কি কি? যেমন প্রাপ্য আয় বা বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয়, এই দফাগুলোকে সমন্বয় করতে হবে। ঠিক আছে? এই দফাগুলোকে, যে এই বছরের জন্য কত টাকা আয় হলো বা ব্যয় হলো, পরবর্তী বছরের জন্য কত হচ্ছে, এগুলোকে সমন্বয় করে তার দাখিলা দিতে হবে। দাখিলা মানে জাবেদা। ঠিক আছে? তাইলে সমন্বয় জাবেদা বলা হয় এটাকে। তাইলে সমন্বয় দাখিলা দিতে হয়। হিসাব চক্রের ষষ্ঠ ধাপ হলো সমন্বয় দাখিলা। এরপরে হিসাব চক্রের সপ্তম ধাপ হলো কার্যপত্র। এই কার্যপত্র হলো একটি ঐচ্ছিক কাজ। কি? ঐচ্ছিক কাজ। এই টপিকটা কিন্তু অনেক বেশি আসে। হিসাব চক্রের কোন ধাপটিকে ঐচ্ছিক বলা হয়, এই এমসিকিউটা অনেক 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 বেশি আসে। তোমরা তোমাদের যখন এমসিকিউ পড়তে যাবে, দেখবা যে তোমাদের বইতে যদি 200 এমসিকিউ থাকে, এই 200 এমসিকিউ এর মধ্যে মিনিমাম 5টা থেকে 7টা এই এমসিকিউটাই আসছে, যে হিসাব চক্রে কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। তা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো কোনটি? কার্যপত্র। ঠিক আছে? কার্যপত্রকে ইংরেজিতে বলা হয় ওয়ার্কশিট। অনেক সময় ওয়ার্কশিটে লেখা থাকে, কার্যপত্র লেখা থাকে না। ঠিক আছে? এটা একটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এটা হলো বহুঘর বিশিষ্ট একটি বিবরণী সব। ঠিক আছে? এরপরে আর্থিক বিবরণী প্রস্তুত, এটি হলো হিসাব চক্রের অষ্টম ধাপ। এই আর্থিক বিবরণী প্রস্তুত, এটি হিসাব চক্রের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে এসে প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। বুঝতে পেরেছো? তাইলে আর্থিক বিবরণী প্রস্তুত, এই অষ্টম ধাপে এসে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এগুলোর পরিমাণ সঠিকভাবে জানা যায়। ঠিক আছে? অষ্টম ধাপে এসে, তাইলে আর্থিক বিবরণী প্রস্তুত। এরপরে সমাপনী দাখিলা, এটা হলো নবম ধাপ। তো এই সমাপনী দাখিলা কি করতে হয়? সমাপনী দাখিলাতে 3টি হিসাব বন্ধ করে দিতে হয়, সমাপনী করে দিতে হয়, সমাপ্ত করে দিতে হয়। একটা হলো আয় হিসাব, আরেকটা হলো ব্যয় হিসাব, আরেকটা হলো উত্তোলন হিসাব। এই 3টি হিসাবকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং উত্তোলন। ঠিক আছে? মুনাফা জাতীয় যেগুলো আয়, এগুলোকেই আমরা আয় বলি। মুনাফা জাতীয় ব্যয় যেগুলো, এগুলোকে সাধারণত ব্যয় বলি। এবং উত্তোলন, এই 3টে হিসাব বছর শেষে বন্ধ করে দিতে হয়, কারণ এই হিসাবগুলো আর পরবর্তী বছরে নেওয়া হয় না। এগুলোকে বন্ধ করে দিয়ে নেট লাভ বা ক্ষতি সেই হিসাবে নেওয়া হয়। ঠিক আছে? এই জন্য এই 3টি হিসাব বন্ধ করে দেওয়ার জন্য এই উল্টা জাবেদা দিতে হয়। যেমন আয় আমরা সবসময় ক্রেডিট করতাম, এই সময় আয় ডেবিট করে লাভ ক্ষতি হিসাব ক্রেডিট করে এটা বন্ধ করে দিতাম। ঠিক আছে? ব্যয় আগে ডেবিট করতাম, এই সময় ব্যয় ক্রেডিট করব, লাভ ক্ষতি হিসাব ডেবিট দিয়ে বন্ধ করে দিতাম। ঠিক আছে? তো এইরকম ভাবে এইটা বন্ধ করে দেওয়া লাগে সমাপনী দাখিলা। তাইলে এটি হিসাব চক্রের কত নম্বর ধাপ? এটি নবম ধাপ। এরপরে হিসাব চক্রের 10ম ধাপ রয়েছে। 10ম ধাপে আলোচনা করা হয়েছে হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক দাখিলা প্রদান। তাইলে হিসাব পরবর্তী যে রেওয়ামিল রয়েছে, অর্থাৎ এই যে সমাপনী দাখিলা দিলা, দাখিলা দেওয়ার পরে এর পরবর্তীতে রেওয়ামিল প্রস্তুত করতে হবে, অথবা প্রারম্ভিক দাখিলা দিতে হবে। প্রারম্ভিক দাখিলা বা জাবেদা দিতে হবে। প্রারম্ভিক জাবেদা, অর্থাৎ এই সমাপনী দাখিলা কমপ্লিট করে হিসাব সমাপ্ত করে দেয়, যে বাকি হিসাবগুলো থাকলো, কি লাভ ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো পরের বছরে প্রারম্ভিক হিসাবে জাবেদা দিয়ে অথবা রেওয়ামিলে নিয়ে যেতে হয়। ঠিক আছে? এইভাবে এটা তৈরি করতে হয়। তো হিসাব চক্রে মোট কয়টি ধাপ? 10টি। এই 10টি ধাপ কিন্তু আমরা শিখতে পারলাম। 1 নাম্বার হলো লেনদেন শনাক্তকরণ, 2 নাম্বার হলো লেনদেন বিশ্লেষণকরণ, 3 নাম্বার হলো জাবেদাভুক্তকরণ, 4 নাম্বার হলো খতিয়ান স্থানান্তরকরণ, 5 নাম্বার হলো সমন্বয় দাখিলা, 7 নাম্বার হলো কার্যপত্র প্রস্তুত, 8 নাম্বার হলো আর্থিক বিবরণী প্রস্তুত, 9 নাম্বার হলো সমাপনী দাখিলা,
এবং 10 নম্বর হলো হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক ধাকিলা। এই 10টি ধাপই হলো হিসাব চক্রের ধাপ। তবে আধুনিক আ নীতি অনুসারে অর্থাৎ চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? এই যে প্রতিটি হিসাব শেষে পুনরায় একই ধারাবাহিকতা সংরক্ষণে কার্যসমূহ পরিচালিত হওয়া। অর্থাৎ চলতি হিসাব শেষে ধারাবাহিকতা পরবর্তী হিসাবকাল আরম্ভ হয় এবং নতুনভাবে হিসাব লেখা শুরু হয়। অর্থাৎ আমাদের যে হিসাব বর্ষক থাকে, যেমন কোথাও, কোথাও দেখা যায় যে জুলাইয়ের ১ তারিখ থেকে পরবর্তী বছরের জুনের ৩০ তারিখ পর্যন্ত। আবার কোথাও, কোথাও দেখা যায় যে জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত হিসাব বর্ষ ধরা হয়। এই হিসাব বর্ষ ১ম বছর যেভাবে চলবে এগুলো এইভাবে চলতে, চলতে শেষ হয়ে যাবে। তারপরে ধারাবাহিকভাবে আবার নতুন বছরে চলতে থাকবে। এটি হলো হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। ঠিক আছে? এটা চলমান ধারণার নীতি অনুসারে চলতে থাকে। ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে জানবে। পরবর্তী ক্লাসে আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতি একটি ইম্পোর্টেন্ট টপিক রয়েছে, সেটি হলো একতরফা দাখিলা পদ্ধতি। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবেই। আর এই সৃজনশীল প্রশ্নটা তুমি নির্ভুলভাবে কিভাবে অ্যান্সার করবে সে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে একটি ক্লাসে একতরফা দাখিলা পদ্ধতি শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, হিসাব চক্র কে, কে মুখস্থ করতে পারলা? হিসাব চক্রের যে ১০ টি ধাপ রয়েছে কে, কে মুখস্থ করতে পারলা? কমেন্টে আমাকে জানায় দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।